ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সকল ইউনিভার্সিটি থেকে প্রেপোজিশনের ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সকল ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে হয় হুবহু প্রশ্ন কমন আসে অথবা টাইপ কমন আসে। তো এই ভিডিওতে আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করার টেকনিক, ট্রিক্স এবং কোয়েশ্চেন ট্র্যাপ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের 2025-26-এর প্রশ্নটি সলভ করব। ওকে, তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা কি করব, কোয়েশ্চেনটা পড়বো, পড়ে কোয়েশ্চেনের টাইপ বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখো এখানে ড্যাশ ইকোট্যুরিজম ইজ বিকামিং পপুলার, উই মাস্ট রিমেইন কশাস অ্যাবাউট ইটস অ্যাডভার্স ইফেক্টস। এই কোয়েশ্চেনের উৎস জানতে হলে অবশ্যই তোমাদেরকে অপশন দেখতে হবে। অপশনে দেখি হাউএভার, এডিশনালি, অলদো, ননদেলেস, এই ওয়ার্ডগুলো আছে। এখন এগুলা কিন্তু ভাই কানেক্টর, যা তোমরা এইচএসসির ইংলিশ সেকেন্ড পার্টে কিন্তু অবশ্যই পড়েছ। এখন কানেক্টর থেকে যেহেতু কোয়েশ্চেনটা আসছে, তাহলে কানেক্টরের ব্যবহার সম্পর্কে তোমাকে অবগত রাখতে হবে। অবশ্য এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইজিলি সলভ করা যায়। যেমন দেখো এখানে ড্যাশ ইকোট্যুরিজম ইজ বিকামিং পপুলার, এটা কিন্তু একটা ক্লজ। ওকে, উই মাস্ট রিমেইন কশাস অ্যাবাউট ইটস অ্যাডভার্স ইফেক্টস, এটা আরেকটা ক্লজ। দুইটা ক্লজ আছে। নিয়ম হচ্ছে কোনো বাক্যে দুইটা ক্লজ থাকলে অবশ্যই একটা ক্লজ মার্কার থাকতে হবে। সো এখানে আমরা দেখি হাউএভার ক্লজ মার্কার না, এটা একটা সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টর আর ক্লজ মার্কার কিন্তু সেম না। তারপর হচ্ছে অ্যাডিশনালি, এটাও একটা ক্লজ মার্কার না, এটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর। ননদেলেস, এটাও একটা সেন্টেন্স কানেক্টর। এখানে ক্লজ মার্কার আছে একটা, এটা হচ্ছে অলদো। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অলদো। এটাকে আরেকভাবে অ্যান্সার করা যায় অলদোর অর্থ দেখে। অলদো কি করে, দুইটা বিপরীত ক্লজকে যুক্ত করে, অর্থাৎ একটা ক্লজের অর্থ আরেকটা ক্লজের বিপরীত হবে। আমরা একটু পড়ে দেখি। Although ecotourism is becoming popular, we must remain cautious about its adverse effects. যদিও ইকোট্যুরিজমটা ইজ বিকামিং পপুলার, প্রসিদ্ধ হচ্ছে, তথাপি উই মাস্ট রিমেন, আমাদেরকে থাকতে হবে কশাস, সচেতন, অ্যাবাউট ইটস অ্যাডভার্স এফেক্টস, এটার প্রতিকূল প্রভাব সম্পর্কে। দেখো যেহেতু ইকোট্যুরিজমটা প্রসিদ্ধ হচ্ছে, সেহেতু এটা সম্পর্কে আর সচেতন না হইলেও চলতো, এটা সবাই গ্রহণ করছে, আমিও গ্রহণ করছি। কিন্তু এখানে বলতেছে না, যতই সবাই গ্রহণ করুক, যা কিছুই করুক, আমাদেরকে এটা সম্পর্কে সচেতন থাকতে হবে। দ্যাট মিনস এটা কিন্তু বিপরীত অর্থ দিচ্ছে। তাই এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অলদো। তো আমরা তার পরের কোশ্চেনে চলে যাই, চলো। দ্য ইফেক্টস অফ পেইন কিলার্স ড্যাশ আফটার অ্যাবাউট 2 আওয়ার্স, এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে? আমরা অপশনে দেখি রান ডাউন, ওয়ার্কআউট, ওয়ার্স অফ, টেক অফ। এগুলো সবগুলোই হচ্ছে ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব। এখন ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এখানে টেকনিকের খুব বেশি একটা জায়গা নাই, যদিও এই কোয়েশ্চেনটা কিন্তু টেকনিক্যালি সলভ করা যাবে। কেন? দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ইফেক্ট, যেহেতু সাবজেক্টটা দ্য ইফেক্ট, এটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আর অপশনে দেখো রান ডাউন, ওয়ার্কআউট, টেক অফ, এগুলোর একটার সাথে কিন্তু এস নাই। তাই এখানে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে অপশন সি হচ্ছে উত্তর। কিন্তু এটাকে অর্থের দিক দিয়ে অ্যান্সার করলে সবচেয়ে ভালো হয়। ওয়ার অফ এর অর্থ হচ্ছে ধীরে ধীরে প্রভাব শেষ হয়ে যাওয়া। তাহলে এখানে একটু পড়ে দেখি, দ্য ইফেক্ট অফ পেইন কিলার্স, পেইন কিলারের প্রভাবটা ওয়ার্স অফ, ধীরে ধীরে শেষ হয়ে যায়, আফটার অ্যাবাউট 2 আওয়ার্স, 2 ঘন্টার পরে। ওকে, তাহলে আমরা দেখলাম প্রথম কোয়েশ্চেনটা আমাদের গ্রামার থেকে আসছে, আর দ্বিতীয় কোয়েশ্চেনটা আমাদের মেমোরাইজিং পার্ট থেকে আসছে। আমরা 3 নম্বর কোয়েশ্চেনে চলে যাই, চলো। People who are averse dash hard work generally do not succeed dash life. প্রথমে এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে অপশনগুলো একটু পড়ে বুঝে নিই। অপশন এতে দেখো টু উইল, ফর্ম, ইন, বাই, ফর, টু ইন, এটা কিন্তু বুঝাই যাচ্ছে এটা কিন্তু প্রেপোজিশন থেকে আসছে। প্রেপোজিশনের যে কোয়েশ্চেনটা আছে এটা দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে অর্থের উপর নির্ভর করে, আর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যা কিনা মুখস্থের উপর নির্ভর করে। এখানে আমরা একটু পড়ে দেখি, শূন্যস্থানের পূর্বে অ্যাভার্স আছে, অ্যাভার্স, অ্যাভার্স এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যাভার্স টু মানে হচ্ছে প্রতিকূল। সো এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কোয়েশ্চেন। তাহলে আমরা দেখি অপশন এ আর ডি তে শুধু টু আছে, বাকি বি আর সি তে কিন্তু টু নাই। তাই অপশন বি এবং সি এটা কিন্তু বাদ। তাহলে অপশন এ না হয় ডি উত্তর হবে। এখন অপশন এ হবে নাকি ডি হবে আমরা দেখি। পিপল হু আর অ্যাভার্স টু হার্ড ওয়ার্ক
জেনারেলি ডু নট সাকসিড। দেখো এখানে ডু নট সাকসিড কিন্তু মেইন ভার্ব আছে, যেহেতু ডু নট সাকসিড অলরেডি মেইন ভার্ব আছে, তারপরে শূন্যস্থানে আর কিন্তু ভার্ব বসবে না। সো অপশন এ তে দ্বিতীয় অংশে যেহেতু ভার্ব আছে উইল মডাল ভার্ব, তাই অপশন এ অ্যান্সার হবে না, অপশন ডি অ্যান্সার হবে। ওকে, আমরা তার পরের কোয়েশ্চেন অর্থাৎ 4 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। চলো, দ্য ওয়ার্ড স্পেশালি ইজ এ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন ভার্ব। এই কোয়েশ্চেনটা খুবই কমন একটা কোয়েশ্চেন। স্পেশালি এটা কি? এটা ভাই একটা অ্যাডভার্ব। এখন এখানে একটা প্রবলেম আছে, দেখো এলওয়াই থাকলে কি সবসময় অ্যাডভার্ব হবে কিনা? এলওয়াই থাকলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব হলেও কিছু কিছু ক্ষেত্রে এলওয়াই থাকলে সেটা কিন্তু অ্যাডভার্ব হয় না। যে সকল ক্ষেত্রে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয় না সেগুলো ডেফিনেটলি তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। ওকে ওকে, আমরা 5 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। চলো, উই মাস্ট টেক ডিসিশনস বেসড অন ড্যাশ। দেখো এখানে শূন্যস্থানের পূর্বে কিন্তু অন প্রেপোজিশন আছে। প্রথমে কোয়েশ্চেনটা কোথা থেকে আসে সেটা একটু বুঝে নিই। অপশন এ তে ইনফরমেশনস, অপশন বি তে সাম ইনফরমেশনস, অপশন সি তে ইনফরমেশন, অপশন ডি তে মেনি ইনফরমেশনস। এটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের যে ব্যবহার সেখান থেকে আসছে। দেখো এখানে অপশন এ তে ইনফরমেশন, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না। কারণ কি? এই যে ইনফরমেশনস যে ওয়ার্ডটা আছে এটা একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত হয় না, তাই অপশন এ বাদ। আমরা অপশন বি তে চলে যাই। সাম ইনফরমেশনস, এখানেও সেম কাহিনী, আনকাউন্টেবল নাউন, তার শুরুতে তার শেষে প্লুরাল এস বা ইএস যুক্ত করা আছে, এজন্য এটা বাদ। ডিও বাদ সেম কারণে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস অথবা ইএস প্লুরাল করার জন্য বসবে না। আমরা তার পরের কোশ্চেনে চলে যাই। শি ইজ ওয়াইডলি নোন টু বি এ ড্যাশ অফ ক্লাসিক্যাল মিউজিক। এখানে আমরা দেখতে পাই প্রথমে কোশ্চেনের উৎস যাচাই করব। প্রথমে অপশন এ তে ডিভোটেড, অপশন বি তে ডিভোশনাল, অপশন সি তে ডিভোশন, অপশন ডি তে ডিভোটি। এটা কিছুটা অর্থের উপর আর কিছুটা গ্রামারের উপর। আমরা প্রথমে গ্রামারের অংশটা দেখি। শূন্যস্থানের ঠিক পূর্বে দেখো এ আর্টিকেল আছে, যেহেতু শূন্যস্থানের পূর্বে আর্টিকেল আছে এবং তারপরে আবার দেখো প্রেপোজিশন আছে, মানে মাঝখানে এক শূন্যস্থান খালি আছে। সো এখানে নাউন হবে, আর্টিকেলের পরে ডিরেক্টলি যদি একটা ওয়ার্ডই বসার জায়গা হয় সেখানে নাউন হতে হয়। এখন অপশনে দেখো এখানে অপশন এ বি তে ডিভোটেড, ডিভোশনাল, এগুলা কিন্তু ভাই অ্যাডজেক্টিভ। সো অপশন এ বি অ্যান্সার হচ্ছে না। অপশন সি আর ডি তে দুটোটাই নাউন, ডিভোশন ডিভোটি, কোনটা অ্যান্সার হবে? এই জায়গাটা কিন্তু অর্থের উপর নির্ভর করবে। তাহলে আমরা একটু পড়ি। ডিভোশন মানে হচ্ছে ভক্তি, আর ডিভোটি মানে হচ্ছে ভক্ত। ওকে, তাহলে আমরা একটু দেখি। শি ইজ ওয়াইডলি নোন, সে হচ্ছে ব্যাপকভাবে পরিচিত, টু বি হিসেব হতে, এ ড্যাশ অফ ক্লাসিক্যাল মিউজিক, এ ডিভোটি অফ ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিকের একজন ভক্ত হিসেবে। যদি এখানে হওয়া অর্থ আছে কিন্তু আমরা হিসেবে বললে অর্থটা মিলবে। তাহলে ভক্ত হিসেবে পরিচিত, এখন ভক্ত ইংলিশ কি? ডিভোটি। তাহলে অপশন সি নাকি ডি, এটা কিন্তু আমাদের বুঝতে হলে গ্রামার কিন্তু না, এটা অর্থের উপর নির্ভর করতে হবে। আমরা তারপরের কোশ্চেনে চলে যাই। চলো, the drone flew dash the park capturing footage of the mini marathon event. এই কোশ্চেনে অপশনগুলো দেখো, ওভার, অফ, আপ, অন। এটা কিন্তু প্রেপোজিশন থেকে আসছে। আমরা একটু আগে বলে আসছি প্রেপোজিশন থেকে কোশ্চেন আসে দুই জায়গায়, এক অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আর দুই প্রেপোজিশনের মৌলিক ব্যবহার। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দেখা আসে নাই, এটা প্রেপোজিশনের মৌলিক ব্যবহার থেকে আসে। প্রেপোজিশনের যে ব্যবহারগুলো আছে ডেফিনেটলি তুমি খুব ভালো করে পড়ে নিবা। ওকে, তো এখানে দেখো দ্য ড্রোন ফ্লিউ, ড্রোনটা উড়াল দিয়েছিল, মানে ড্রোনটা উড়েছিল ড্যাশ দ্য পার্ক, পার্কের উপরে। এখন দেখো ওভার আছে, উপরে অর্থে ঠিক আছে মিলে। অফ, ইজ অফ কিন্তু র অর্থ দেয়, সো অফটা হচ্ছে দুইটা শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করে, এখানে অফটা হবে না। তারপরে আপ অর্থ উপরে, ওকে, ডি তে অন অর্থ উপরে। এখন কোনটা হবে? উপরে অর্থে তিনটা প্রেপোজিশন আছে, ওভার, আপ, আপ, অন। এখন এই তিনটা তিন জায়গায় বসে, কোথায় কোথায় বসে আমরা সেগুলো একটু বলি। অন বসে কোনো একটা সারফেসের উপরে একদম লেগে থাকলে, অর্থাৎ যেই জিনিসটা উপরে লেগে আছে, যার উপরে আছে যদি তার সাথে লেগে থাকে তাহলে হচ্ছে অন হবে। ওকে, তাহলে দেখো এখানে অন দা পার্ক, পার্কের সাথে কিন্তু ড্রোনটা লেগে নাই, সো এখানে অন উত্তর হচ্ছে না। আমরা অপশন সি তে চলে যাই, আপ আছে। আপ কোথায় হয়? আপ হয় কোনো একটা জিনিস নিচ থেকে যদি উপরের দিকে উঠে তাহলে আপ হয়। এখানে কিন্তু ব্যাপারটা তেমন বোঝাচ্ছে না, এই জন্য অপশন সি হচ্ছে না। এবার আমরা অপশন এ তে চলে যাই, ওভার আছে। অপশন এ তে ওভার আছে। ওভার কোথায় হয়? ওভার মূলত হয় কোন একটা জিনিস
উপর দিয়ে আছে, কিন্তু উপরে আছে কিন্তু সেটা নিচেরটার সাথে লেগে নাই এবং সেটা গতিশীল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্রোনটা অবশ্যই গতিশীল, যেটা পার্কের উপর দিয়ে উড়াল দিয়েছে। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে ওভার, অপশন এ। আমরা তার পরের কোশ্চেনে চলে যাই, চলো। দ্য অ্যান্টোনিম অফ ডায়নামিক ইজ, এটা কিন্তু মুখস্থবিদ্যা, বোঝার কিছুই নেই। কোন একটা শব্দের সিনোনিম অ্যান্টোনিম তোমাকে জানতে চেয়ে কোয়েশ্চেন করবে, ডেফিনেটলি সিনোনিম অ্যান্টোনিম কিন্তু তোমরা পড়ে ফেলতে হবে। কোথা থেকে পড়বা একটু বলে দিই। সিনোনিম অ্যান্টোনিম সবার আগে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পড়ে নিবা। আর স্পেশালি যদি বি ইউনিট হও তাহলে টেক্সট বুক তোমাকে অবশ্যই পড়তে হবে। বাকিরাও যদি টেক্সট বুক পড়ে ফেলো তাহলে তোমাদের জন্য ভালো হবে। ওকে, তাহলে দেখো ডায়নামিক অর্থ কি? ডায়নামিক অর্থ হচ্ছে গতিশীল। এখন গতিশীলের উল্টো অর্থ চাচ্ছে, তাহলে স্থির অর্থ হবে। এখানে অপশন এ তে স্ট্যাগন্যান্ট আছে, যার অর্থ স্থির। এটাতে আসলে টেকনিক্যালি খুব বেশি বিষয় নাই, এটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। ওকে, আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। ডিমেন্টেড মিন্স, ডিমেন্টেড মানে কি? এটা কিন্তু সিনোনিমের কোয়েশ্চেন। আমরা দেখতে পেলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন আসছে, তারপরে ফ্রেজাল ভার্ব থেকে কোয়েশ্চেন আসছে, সিনোনিম অ্যান্টোনিম থেকে কোয়েশ্চেন আসে। অলরেডি 4-5টা কোয়েশ্চেন মুখস্থবিদ্যা থেকে চলে আসছে। ডিমেন্টেড মানে হচ্ছে উন্মাদ, পাগল। এখন এর সিনোনিম কোনটা? স্যাড, আনগ্রেটফুল, ওয়াচফুল, এগুলোর অর্থ তুমি জানো, খুবই ইজি। ইনসেইন হচ্ছে উন্মাদ, পাগল টাইপের, রাইট? এখানে তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। আমাদের 10 নাম্বার কোয়েশ্চেনের পূর্বে আমরা একটা কথা বলে নিই। আমাদের হচ্ছে অফলাইন ব্যাচে ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ সহ সারা বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে সকল ইউনিভার্সিটির ইংরেজি প্রিপারেশনের যে ব্যাচ আছে সেটা অফলাইনে তোমাদের শেষ পরীক্ষা অর্থাৎ 8 তারিখের পরপরই স্টার্ট হয়ে যাবে। এই জন্য তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই নক দিবা। আমাদের 50% অফে প্রথম ব্যাচে ভর্তি চলছে। অলরেডি কয়েকটা সিট বুক হয়ে গেছে, আর অল্প কয়েকটা সিট বাকি আছে। তাহলে তোমরা যারা আগ্রহী অবশ্যই তোমরা ফ্রি ক্লাসে অ্যাটেন্ড করবা। ফ্রি ক্লাসে অ্যাটেন্ড করার জন্য পোস্টে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে নক দিতে পারো। ওকে, আমরা 10 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। আই ড্যাশ ডু দিস বিফোর দ্য ডেডলাইন, এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে? প্রথমে আমরা উৎস যাচাই করি, চলো। অপশন এ, বি, সি, ডি তে দেখো সবগুলাতেই মডাল ভার্ব আছে। সো এটা কিন্তু মডাল ভার্ব রিলেটেড কোয়েশ্চেন। মডাল ভার্ব রিলেটেড কোয়েশ্চেনে বেসিক 2টা নিয়ম জানা থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়া যায়। মডাল ভার্বের পরে ডিরেক্টলি V1 বসে অথবা B প্লাস B3 বসে, আর যদি হ্যাভ বসে তাহলে হ্যাভের পরে B3 বসে। সো এখানে আমরা দেখি শূন্যস্থানের পরে ডু আছে, V1 আছে। সো যেহেতু V1 আছে তাহলে আমাদের এটা মোটামুটি নিশ্চিত যে মডাল ভার্বের V1 শুধু মডাল ভার্বটাই থাকবে, মডাল ভার্বের পরে অন্য কোনো ভার্ব থাকবে না। দেখো অপশন এতে মে হ্যাভ থাকলে তারপর V3 হইতে হয়, তাহলে অপশন এ কিন্তু হবে না, কারণ শূন্যস্থানের পরে V3 নাই বরং V1 আছে। অপশন বি তে দেখি কুড হ্যাভ, সেম কাহিনী। অপশন এ বি সেম কারণে বাদ। অপশন ডি তেও শুড হ্যাভ আছে, এই জন্য অপশন ডিও বাদ। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, অট টু। ওকে, আমাদের তার পরের কোয়েশ্চেন আমরা দেখতে পাই, আই উইশ ইউ ড্যাশ অল দ্য ফুড আই এম হাংরি। দেখো এখানে আই উইশ এটা একটা জনপ্রিয় রুলস। আই উইশের যে কোয়েশ্চেনটা আছে সেখানে কি কি বসে? আই উইশ এর পরে যে সাবজেক্ট থাকবে তারপরে ফার্স্ট বসবে, এটা মোটামুটি নিশ্চিত। এখন আমরা অপশনগুলোতে দেখি কোনটাতে ফার্স্ট নাই। দেখো অপশন সি তে ফার্স্ট নাই, এই জন্য অপশন সি কিন্তু বাদ। এরপর আসো অপশন এ, বি, ডি, তিনটাতেই কিন্তু ফার্স্ট আছে। একটাতে ফার্স্ট ইনডিফিনিট আর একটাতে ফার্স্ট পারফেক্ট। ওকে, অপশন ডি কেন আনসার হবে না? অপশন ডিটাকে আমরা বাদ দিয়ে দিই, চলো। ডিড এর পরে কখনোই V2 বসে না, মনে রাখবা। ডু, ডাজ, ডিড এরপরে সর্বদা V1 বসে। এই জন্য কোথাও যদি দেখো ডু, ডাজ, ডিড এর পরে V2 অথবা V3 দেওয়া আছে, নিশ্চিন্তে মাথায় রাখবা এটা কিন্তু অ্যান্সার হচ্ছে না। তাহলে অপশন ডি অ্যান্সার হচ্ছে না। রইল কি আর? অপশন এ, বি। অপশন এ তে ফার্স্ট পারফেক্ট রয়েছে, তবে সেটা না বোধক। আর অপশন বি তে ফার্স্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, সেটা হ্যাঁ বোধক। এখন এখানে আসলে আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স কোথায় বসে, ফার্স্ট পারফেক্ট টেন্স কোথায় বসে, ওই ঝামেলায় যাওয়ার দরকার নেই। তুমি অর্থ মিলাও, এমনিতেই অ্যান্সার পেয়ে যাবা। আই উইশ ইউ হ্যাডন্ট ইটেন অল দ্য ফুড, যদি তুমি সকল খাবার না খাইতা। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, অর্থাৎ আমি ক্ষুধার্ত। তুমি যদি কি সকল খাবার না খেতা। ওকে, এটা কিন্তু ঠিক আছে, অর্থের সাথে মিলে যায়। অপশন বি তে দেখো আই উইশ যদি ইউ এইট অল দ্য ফুড, যদি তুমি সকল খাবার খাইতা, আমি ক্ষুধার্ত, কথাটা কিন্তু মিলতেছে না, রাইট? কারণ তুমি যদি সকল খাবার না খাইতা তাহলে আমি খেতাম, কারণ আমি ক্ষুধার্ত, রাইট? সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, হ্যাডন্ট ইটেন। এটা কিন্তু আমরা অর্থের মাধ্যমে বুঝে গেছি। আমাদের পরের কোয়েশ্চেন আমরা দেখতে পাই, আইডেন্টিফাই দ্য রং সেন্টেন্স, অর্থাৎ 4টা বাক্য দেয়া আছে। 4টা বাক্য থেকে তোমাকে একটা বাক্য বের করতে হবে যেটা আসলে রং সেন্টেন্স।
তোমাদেরকে বলে রাখা ভালো, এটা কিন্তু কোয়েশ্চেনটাতে ভুল আছে। এখানে দেখো আইডেন্টিফাই রং সেন্টেন্স, হওয়া উচিত ছিল একটা মাত্র রং, বাকি তিনটা কারেক্ট, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে তিনটা রং একটা মাত্র কারেক্ট। প্রশ্নটা হওয়া উচিত ছিল আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। তারপর আমরা এখানে কারেক্ট সেন্টেন্সটা একটু বের করি। ইফ আই এম ইলেক্টেড আই উইল ব্রিং পিস ইন দ্য কান্ট্রি। দেখো ইফ আই এম ইলেক্টেড, এটা ইফ এর রুলস থেকে আসে, হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স থেকে 2025-26 সেশনে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট তিন জায়গাতেই কোয়েশ্চেন আসছে। ক ইউনিট, খ ইউনিটে তো ডাবল কোয়েশ্চেন আসছে, এখানে একটা আসছে। ওকে, ইফ আই এম ইলেক্টেড, ইফ যুক্ত অংশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তবে সেটা প্যাসিভের আছে, নো প্রবলেম, প্যাসিভ অ্যাক্টিভ মিলে আসতে পারে। ইফ যুক্ত অংশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, আই উইল ব্রিং পিস ইন দ্য কান্ট্রি, এখানে ফিউচার আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, এটা কিন্তু ইফ এর এক নম্বর রুলস, সো এটা অ্যান্সার হতে পারে, মানে এটা কারেক্ট সেন্টেন্স। এরপরে চলে যাই, ইফ আই এম ইলেক্টেড, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে ইফ যুক্ত অংশে, আই উড ব্রিং পরের অংশে ফার্স্ট কন্ডিশনাল আছে, যেটা হয় না। ওকে, সো অপশন বি কিন্তু এখানে ভুল বাক্য। ইফ আই ওয়াজ ইলেক্টেড, ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে, তারপরে আই উড হ্যাভ ব্রট, এটা কিন্তু পারফেক্ট কন্ডিশনাল আছে, যেটা ইফ এর 3 নাম্বার রুলসকে ইন্ডিকেট করে, সো এটাও কিন্তু কারেক্ট না। অপশন ডি তে চলে যাই, ইফ ইলেক্টেড আই ব্রিং, দেখো এখানে এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আবার সাবজেক্ট নয়, যদিও এভাবে ব্যবহার করা যায়, কিন্তু দেখো পরের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সো এটা কারেক্ট হবে না, অপশন ডি কিন্তু ভুল। তাহলে এখানে কারেক্ট টেন্স মানে কারেক্ট বাক্য হচ্ছে অপশন এ, কিন্তু ওই যে কোয়েশ্চেনটা ভুল আছে, এই টাইপের যদি এমন হয় যে কোয়েশ্চেনে ভুল থাকে, তাহলে হয়তো এটা সকলেই নাম্বার পেয়ে যাবে, ব্যাপারটা এমনই হয়ে থাকে। সো এটা নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কোনো কারণ নেই। আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই, চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং থেকে কিন্তু আমরা দেখছি ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট তিন জায়গাতেই কোয়েশ্চেন আসছে। স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা মুখস্থের সাথে কানেক্টেড। তোমরা প্রতিনিয়ত অল্প অল্প করে কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, বিশেষ করে বিগত সালের যে স্পেলিং এর কোয়েশ্চেনগুলো আছে, অবশ্যই সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে। ওকে, তো এখানে দেখো এই তিনটাতেই ভুল আছে, ওই নার্সিস্টিক যেটা আছে এটাতেই কারেক্ট আছে, এটাতে আসলে বলার আহামরি কিছু নেই। আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই, হুইচ figure of speech do you find in the expression jaws of death in the charge of the light bridge? এই কোয়েশ্চেনটা কিন্তু সাহিত্য রিলেটেড কোয়েশ্চেন, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এখান থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটও 2025-26 কোয়েশ্চেন আসতে দেখেছি। অর্থাৎ সাহিত্য রিলেটেড যে কোয়েশ্চেন আছে, লিটারেচার রিলেটেড, সেখানে দেখো এটাকে বলা হয় ফিগার অফ স্পিচ। এই যে জস অফ ডেথ, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই ধরনের কোয়েশ্চেন পারার জন্য খুব বেশি টেকনিক্যাল হতে হয় না, একটু পড়াশোনা করলেই এই টপিকটা পারা পসিবল, ইভেন একদিনেই পারা পসিবল। জস অফ ডেথ, জস মিনেন্স হচ্ছে চোয়াল, আর ডেথ মানে হচ্ছে মৃত্যু, তাহলে মৃত্যুর চোয়াল। দেখো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এখানে তোমার মেটাফোর হবে। কেন মেটাফোর হবে দেখো একটু খেয়াল করো, খুব মানে ইজিলি বলা যায়। মেটাফোর কাকে বলে? মেটাফোর বলা হয় এমন জিনিসকে যেটাকে তুলনা করা হয় বাট তুলনার শব্দ উল্লেখ থাকে না। দেখো এখানে কিন্তু তুলনা শব্দ কি কি, লাইক, অ্যাজ, এগুলো কিন্তু উল্লেখ নাই। ওকে ফাইন, তাহলে যেহেতু তুলনা শব্দ উল্লেখ নাই, জন্য সিমিলি বাদ। আর প্যারাডক্স এটা ভিন্ন জিনিস। ওকে, আর রিফ্রেন কোনো নরমালি এটা হবে না, তাহলে এখানে অ্যান্সার হবে মেটাফোর। এখন মেটাফোর হওয়ার জন্য সরাসরি যদি আমরা অর্থের মাধ্যমে বুঝি, মৃত্যুর চোয়াল, দেখো মৃত্যুর কি কখনো চোয়াল হইতে পারে? এটা একটু অস্বাভাবিক মনে হয় না? আর অস্বাভাবিক মানে হচ্ছে রূপক, আর রূপক মানে হচ্ছে মেটাফোর। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে মেটাফোর। আমরা আমাদের শেষ কোশ্চেনে চলে আসছি। আমাদের শেষ কোশ্চেনটা হচ্ছে, এক্সেসিভ স্ক্রিন টাইম ক্যান ড্যাশ পুয়ার আইসাইট অ্যামং চিলড্রেন। দেখো এখানে অপশনগুলোতে কি কি আছে, মিস্টিফাই, অ্যাক্সেলারেট, মিটিগেট, স্যাচুরেট, সবগুলোই কিন্তু ভার্ব আছে। আর শূন্যস্থানের পূর্বে দেখো ক্যান আছে, সো এটা কিন্তু মডাল ভার্বে পরে V1। দেখো শুধু গ্রামার দিয়ে কিন্তু এই কোশ্চেন তুমি কখনোই বের করতে পারবে না, কারণ ক্যানের পরে কিন্তু V1 বসবে, আর অপশন এ বি সি ডি তে সবগুলোতেই কিন্তু কি আছে, মডাল ভার্বের পরে V1 আছে। সো এখানে কিন্তু অর্থের মাধ্যমে বের করতে হবে। তো মিস্টিফাই রহস্যময় করে তোলা, অ্যাক্সেলারেট ত্বরান্বিত করা, মিটিগেট কমানো, স্যাচুরেট এটা আরেকটা অর্থ। তো এখানে দেখো এক্সেসিভ স্ক্রিন টাইম, অতিরিক্ত যে স্ক্রিন টাইম আছে, আমরা যে মোবাইলে অথবা কম্পিউটারে, বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা মোবাইলে সময় কাটাই, আমাদের যে স্ক্রিন টাইমটা আছে যেটা অতিরিক্ত হয়, সেটা কিন্তু পুয়ার আইসাইট এবং চিলড্রেন, শিশুদের মধ্যে যে দৃষ্টিশক্তি আছে সেটাকে খারাপের দিকে নিয়ে যেতে পারে, ত্বরান্বিত করতে পারে। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অ্যাক্সেলারেট। তো বন্ধুরা, আশা করি তোমরা আমাদের ভার্সিটি কোয়েশ্চেনে যে সিরিজটা আছে সেটা উপভোগ করছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবা, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।